আজকে প্রথমে আমরা হচ্ছে সূত্রাবলী নিয়ে আলোচনা করব। হ্যাঁ, বৃত্তের সূত্রাবলী নিয়ে আলোচনা করব, দেন হচ্ছে কিছু ইম্পর্টেন্ট প্র্যাকটিস করব যেগুলো একটু ব্যতিক্রম টাইপসের মনে হবে। প্রথমে হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী, বৃত্তের সূত্রাবলী নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আসে। দেন হচ্ছে অনুশীলনী, অনুশীলন নিয়ে আলোচনা করব। অনুশীলন হইলেও এটা অনুশীলন লেখা থাকলো, এখানে হচ্ছে অনেক ম্যাথ নিয়ে আলোচনা করব, যদিও এটা অনুশীলনে। প্রথমে সূত্রগুলো দেখেন, পরিধি সূত্র আমরা নির্ণয় করব। প্রথমে হচ্ছে পরিধি। তো পরিধি তখনই হবে যখন হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, আমরা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ এখন চিনি। বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের ব্যাস হবে যে 2r। আমরা জানি যে ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে কি ব্যাস, তাহলে বৃত্তের পরিধি হবে 2πr। ঠিক আছে, আবার বৃত্তের ক্ষেত্রফল হবে যে πr²। ঠিক আছে, এই কথাগুলো একটু লিখে নেই। বৃত্তের ক্ষেত্রফল হবে πr²। হচ্ছে বৃত্ত কলার ক্ষেত্রফল যদি কোণ থাকে আর কি। এটা লিখে রাখি, বৃত্ত কলার ক্ষেত্রফল θ/360 πr²। দেখেন এই জায়গাটাতে ডিফারেন্ট হচ্ছে যে শুধু ক্ষেত্রফল হলে হচ্ছে πr², পরিধি হচ্ছে 2πr, বৃত্তের ব্যাস হলে 2r, ব্যাসার্ধ হলে r। ঠিক আছে, কিন্তু আপনাকে যদি বলে বৃত্ত কলার ক্ষেত্রফল, তখন আপনি দিবেন হচ্ছে θ/360 πr²। ঠিক আছে, আরেকটা সূত্র আছে 180, ওইটা লাগবে না, ওইটা এই মুহূর্তে দরকার নেই। এই এতটুকু পর্যন্ত জানলেই হচ্ছে θ/360 πr²। এগুলো কি বোঝা গেছে একটু কমেন্টে জানান। একটি বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায়? ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায়? এই কথাগুলো একটু কঠিন আছে, বাট সহজ। বৃদ্ধি পায়, দেখেন এই প্রশ্নগুলো আসে না, এমন কোনো পরীক্ষা নাই এই প্রশ্নগুলো আসে না। নাম্বার এ হচ্ছে 6 গুণ, নাম্বার বি হচ্ছে 7, নাম্বার সি হচ্ছে 9, নাম্বার ডি হচ্ছে 12 গুণ। দেখেন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বৃত্তের ব্যাস যদি হয় তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে। দেখেন আমি এখানে যেটা বুঝবো, যদি ব্যাস আর ক্ষেত্রফল বলে তাহলে এখানে যাই আছে এটাকে হোল স্কয়ার করে দিবেন। ব্যাস আর ক্ষেত্রফল যদি বলে এখানে যাই আছে তাকে হোল স্কয়ার করে দিবেন। কিন্তু এখন এটার অ্যান্সার হবে 9 গুণ। ব্যাস যদি 4 গুণ হয় তাহলে ক্ষেত্রফল কত গুণ হবে? ধরেন অপশান 16 দিলাম একটা, অ্যান্সার কমেন্ট করেন। ওগুলো হচ্ছে যে ইজিলি বোঝার জন্য দেখেন, দুটি বৃত্তের, এগুলো প্রিভিয়াস পরীক্ষা আসছে। ঠিক আছে, দুটি বৃত্তের ব্যাসের অনুপাত, বৃত্তের ব্যাসের অনুপাত 4:5, ব্যাসের অনুপাত 4:5। তাহলে আপনাকে বলবে এদের ক্ষেত্রফলের অনুপাত কত, তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত। এটা যারা পারবো তারা কমেন্টে জানাই দিব, দ্রুত আমরা কমেন্টে জানাই দিব যারা পারি। ক্ষেত্রফলের অনুপাত কত, ব্যাসের অনুপাত যদি 4-5 হয় তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত, এটা হচ্ছে আমরা দ্রুত জানাই দিব। বাট আমরা হচ্ছে যারা পারি না তারা অপেক্ষা করব, বা মনে আসতেছে না তারা অপেক্ষা। খুব সহজ একটা প্রশ্ন, খুবই ইজিলি। দেখেন আপনার কাছে অনুপাত কত দেওয়া আছে, আমি কি বলছি, যদি ব্যাস থেকে ক্ষেত্রফল বের করতে চান তাহলে যেটা আছে এটাকে হোল স্কয়ার করেন। তাহলে 4কে হোল স্কয়ার করলে 16, আর 5কে হোল স্কয়ার করলে 25, তার মানে অ্যান্সার হচ্ছে 16:25। সহজ না? দেখেন কত ইজিলি অঙ্কগুলো করা যাচ্ছে। এবার আসেন পরিধি ও ব্যাসের অনুপাত। একটা প্রশ্ন থাকবে যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত। এটাকে আপনি 5 স্টার দিয়ে রাখেন। এসএসসি যারা আসো তারা 5 স্টার দিয়ে রাখো, 5 স্টার 10 স্টার দিয়ে রাখো। এটা তোমাদেরও আসে, আগেরগুলোও আসে তোমাদের। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? এইটা ইন্টারেস্টিং। ব্যাসের অনুপাত কত? অনুপাত কত? ওকে, তাহলে আপনারা হচ্ছে আমার সাথে একটু কমেন্টে জানান তো, বৃত্তের পরিধি সমান আমরা কী শিখছি? বৃত্তের পরিধি সমান আমরা শিখছি 2πr, 2πr। আর বৃত্তের ব্যাস শিখছে কত? 2r। তাইলে আপনার কাছে আপনি যদি খেয়াল করেন, দুই দিক থেকে যদি আপনি বাদ দেন
তাহলে আপনার কাছে এটা থাকতেছে না, এটা থাকতেছে না, এটা থাকতেছে না, এটা থাকতেছে না, আপনার কাছে অ্যাকচুয়াল থাকতেছে কত? পাই। তো পাইয়ের মানটা আমরা কি জানি? পাইয়ের মান হচ্ছে 3.1416 অথবা বা হচ্ছে যে 22/7। তো আপনার অপশনে যেটা থাকে এটাই অ্যান্সার। আপনার অপশনে যদি থাকে যে শুধু পাই তাও অ্যান্সার, আপনার অপশনে যদি থাকে 3.1416 তাও অ্যান্সার, আপনার অপশনে যদি 22/7 থাকে তাও অ্যান্সার। এটা কি আমরা বুঝতে পারছি? একটু কমেন্টে জানাই তো এটা বোঝা গেছে কিনা। একটি বৃত্তের বৃহত্তম যা, এগুলো সব আলোচনা করা হয়েছে, ঠিক আছে? একটা বৃত্তের বৃহত্তম যা ব্যাসের কত গুণ? ব্যাসের কত গুণ? হ্যাঁ, অপশান দেয়। অপশান হচ্ছে এ হচ্ছে 1 গুণ, না 1 গুণ না 2 গুণ দেই, বি হচ্ছে সমান, সি হচ্ছে অর্ধেক, আর ডি হচ্ছে নান। একটি বৃত্তের বৃহত্তম যা ব্যাসের কত গুণ হবে? এটা একটা কমেন্টে জানান। আচ্ছা, আমি বিষয়টা একটু ক্লিয়ার করি। মনে করেন যে এটা একটা বৃত্ত, তাহলে বৃত্ত যদি হয়, আমি বললাম কি বৃত্তের বৃহত্তম যা, বৃত্তের যে বৃহত্তম যাকে কী বলে? ব্যাস বলে না? তাহলে বৃহত্তম যা যেটা ব্যাস হতো সেটা, তাহলে দ্বিগুণ অর্ধেক এগুলা কেন আসবে? সমানিত হবে। বৃহত্তম যা যে কথা ব্যাস হতো সে কথা, তাই না? ও বি খ। থ্যাংক ইউ যারা হচ্ছে 2 নাম্বার আনসার দিচ্ছেন সবাই। জ্যামিতিক কোশ্চেনে যাই। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ডি কমা এ বি জায়ের মধ্যবিন্দু। আচ্ছা, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবার দেখেন চিত্র রিলেটেড একটা যাই। হ্যাঁ, চিত্র রিলেটেড যাই। ও কেন্দ্র বিশিষ্ট, এই দেখলেই আর পড়তে মন চায় না। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে, ও কেন্দ্রের একটা বৃত্তে ডি কমা এ বি জায়ের মধ্যবিন্দু, ডি কমা এ বি জায়ের মধ্যবিন্দু, ডি কমা এ বি জায়ের মধ্যবিন্দু ও ডিবি, ও ডিবি সমান কত? দেখেন আপনাকে কোনো চিত্র দিল না, কিছু দিল না, জাস্ট বলে দিল যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত হবে। আচ্ছা দেখেন, এখানে বলছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে ডি। আচ্ছা, বৃত্তের কেন্দ্রটা হচ্ছে মানে ও, কিন্তু সেখানে ডিটা হবে এবি জায়ের মধ্যবিন্দু। তাহলে এবি আবার একটা যা যেটার মধ্যবিন্দু হইতে হবে ডি। ওকে, তাহলে দেখেন আমি প্রথমে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করি, দেন হচ্ছে অন্যদিকে যাবো। মনে করেন যে একটা বৃত্ত অঙ্কন করলাম যেটার কেন্দ্রটা হচ্ছে ও, তার মানে এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এখন বলছে এই বৃত্তে যা, এখন যাটা আপনি যে কোনো একদিকে, এদিকে আঁকতে পারেন, এদিকে আঁকতে পারেন, এদিকে আঁকতে পারেন, আপনার খুশি। তো নিচে আঁকলে জিনিসটা সুন্দর দেখা যায়, এই জন্য নিচে আঁকলাম। তাহলে একটা যা হচ্ছে কি, যা তো বৃত্তের বাইরে, তাহলে যাটা হচ্ছে কি এ বি। তো বলছে এ বি জায়ের পর ডি হচ্ছে মধ্যবিন্দু, তাহলে ডি, এটা এ বি জায়ের মধ্যবিন্দু হচ্ছে কি ডি। তা আমরা গতকালকে একটা অনুসিদ্ধান্ত শিখছি, যে কোনো জায়ের মধ্যবিন্দু কেন্দ্রের সাথে লম্ব। কাকে পড়ছিলাম কিনা অনুসিদ্ধান্ত? যে কোনো জায়ের মধ্যবিন্দু কেন্দ্রের সাথে লম্ব। আসলে এই জায়গায় এই কথাগুলোই হচ্ছে আমাকে একটু বুঝতে হবে। তো কেন্দ্রের সাথে যদি লম্ব হয়, খালেদ সাইফুল্লাহ অলরেডি উত্তর করছে, থ্যাংক ইউ খালেদ সাইফুল্লাহ। সিফায়েত কনফিউজ। আচ্ছা, যে কোনো জায়ের উপর লম্ব হচ্ছে কি, তাহলে ওডি যদি লম্ব হয়, তাহলে দেখেন ওডিবি। আচ্ছা, আমি ওডিবি কোন দিকে গেছে দেখেন, ওডিবি তার মানে এটা, তো এটাই কল না কত ডিগ্রি? 90 ডিগ্রি। তা আমি অবভিয়াসলি বলতে পারি না ওডিবি সমান 90 ডিগ্রি। এটা কি বোঝা গেছে? একটা কমেন্টে জানান তো এটা বোঝা গেছে কিনা। যা কি ব্যাসার্ধ এর দ্বিগুণ হবে? না, ব্যাস ব্যাসার্ধ এর দ্বিগুণ হবে, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ হবে। তার যে এই কেন্দ্র থেকে যদি আমি একটা বৃত্ত আলাদা একটা বৃত্ত আঁকি, তাহলে পুরোটা হচ্ছে ব্যাস, আর ব্যাসার্ধ হচ্ছে কি অর্ধেক। তার মানে ব্যাসার্ধের দ্বিগুণ হবে ব্যাস, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ হবে যা না, ঠিক আছে? যা হচ্ছে মানে বৃত্তের এই প্রান্ত থেকে ওই প্রান্তে কোনো রেখা, তবে যেটা কেন্দ্র বরাবর যাবে না, কেন্দ্র বরাবর গেলে সেটা ব্যাস হয়ে যাবে। তো ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ, ঠিক আছে? ব্যাসটা হবে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এটা তো বুঝে গেছি আমরা। তাহলে আরেকটা দেই। কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওডি কমা এ বি জায়ের উপর লম্ব, ওডি কমা এ বি জায়ের উপর লম্ব, এটা ডি, এ বি জায়ের উপর লম্ব। এই জন্য প্রথম ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে দেখি তাহলে বিষয়টা সহজ হয়ে যায়, কারণ এই কথাগুলো তো পরীক্ষার হলে আসে লম্ব। সুতরাং এডি সমান 3 সেন্টিমিটার হলে, এডি সমান 3 সেন্টিমিটার হলে, এডি সমান 3 সেন্টিমিটার হলে এবি সমান কত? আচ্ছা, এবি সমান কত? দেখেন, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তার মানে কেন্দ্রটা হচ্ছে এটা।
এতটুকু আমরা বুঝতে পারছি নিঃসন্দেহে। তো বলছে যে অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওডি কমা এবি যায় এর উপর লম্ব, এবি যায় লম্ব, তার মানে ওডি রেখাটা এবির উপর লম্ব। একটা কথা বলে রাখবেন, যে আরেকজনের উপর লম্ব হবে, যে লম্ব হবে সে আগে হবে। দেখেন ওডিটা আগে আর এবি যায় এর উপর লম্ব, তার মানে এবিটা কথাটা পরে আসছে। তার মানে এখানে যে যাটা ছিল সেটা ছিল এবি, আগের মানটার নাম ছিল হয়তো এবি যা, কিন্তু বোঝানোর জন্য আবার বলছি। তো এবি যায় এর উপর লম্বটা কি ওডি, তার মানে এটা গতবার আসছে যে এটাই ওডিটা হচ্ছে কি লম্ব, ঠিক আছে। তো লম্ব হওয়াতে দেখেন এডি সমান হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে এডি কোনটা, এডি এটুক, এটুক যদি 3 সেন্টিমিটার হয় তাহলে আপনাকে বের করতে বলছে কি এবি সমান কত। তার মানে দেখেন খুব ইম্পর্টেন্ট বিষয়, এবি মানে পুরাটা, তো পুরাটা সমান কত হবে বলেন, আপনারাই কমেন্টে জানান। ভেরি মাচ। এটা যদি 3 সেন্টিমিটার হয় নিঃসন্দেহে এটা 3, আর 3 + 3 মানে কত 6। খুব সহজ না? কোশ্চেনগুলো যদিও আমার কাছে একটু ব্যতিক্রম মনে হচ্ছে, বাট এই বিষয়গুলো সহজ। আচ্ছা, পরীক্ষা যদি মানে আপনার মানটা যদি 3 সেন্টিমিটার না দিয়ে 2.5 সেন্টিমিটার দেয় তাহলে অ্যান্সার কত হবে বলেন তো? 2.5 দিলে 2.5 সেন্টিমিটার, তাহলে অ্যান্সার কত হবে বলেন তো? তো দ্বিতীয় অনুসিদ্ধান্তগুলো যায়, চাপের অনুসিদ্ধান্তগুলোতে যায়। চাপের যে অনুসিদ্ধান্তগুলো পড়ছি, কেন্দ্রস্থ বৃত্তস্থ মনে আছে? কালকের অনুসিদ্ধান্তগুলো বা প্রথম দিনের বেসিকটা খুবই কাজে লাগবে আজকে। একই বৃত্তের চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিদিষ্ট কোণে কত কোণ, এটা 5 স্টার দিয়ে রাখেন। এটা 5 স্টার দিয়ে রাখেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। একই বৃত্তের চাপের উপর, একই বৃত্তের চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত কোণ। ওকে, এটা আই হোপ অপশন দেওয়ার দরকার নেই। তার মানে বৃত্তস্থ কোণটা হচ্ছে কোনটা, বৃত্তের বাইরেরটা। এই যে এরকম একটা বৃত্ত যদি অঙ্কন করি তাহলে এটা একই চাপ, হ্যাঁ একই চাপ মানে যে চাপ হচ্ছে এটা, তাহলে এখানে যে কোণ উৎপন্ন করবে এই কোণটা তার অর্ধেক হবে। তার মানে এখানে যদি 1 হয় এটা হবে কত 2। তো দ্যাট মিনস দেখেন চাপের উপর কেন্দ্রস্থ কোণ, তার মানে এই কোণটা বৃত্তস্থ কোণে, তার মানে এই কোণের কত কোণ, তার মানে 2 গুণ। সো ইজিলি বোঝা যাচ্ছে দ্বিগুণ। থ্যাংক ইউ, যারা কমেন্ট করতেছে তারা বুঝতেছে, আই হোপ বুঝাই কমেন্ট করতেছে। ইন্টারেস্টিং বিষয় হলো যে আগের ক্লাসগুলো যারা করছি তাদের জন্য বিষয়টা খুবই সহজ, আর আমরা হচ্ছে যার যার টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে দিব। হ্যাঁ, কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ (120 ডিগ্রি) হলে ওই বৃত্তের পরিধিস্থ কোণ কত? 120 ডিগ্রি হলে ওই বৃত্তের পরিধিস্থ কোণ কত? কমেন্টে জানান তো এটা অ্যান্সার কত হবে, কমেন্টে জানান। কেমন হচ্ছে দেখেন, আমরা জানি যে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে পরিধিস্থ কোণ, তার মানে 120 ডিগ্রির অর্ধেক হবে কি পরিধিস্থ কোণ। তো অর্ধেক কাটাকাটি করলে কত? 60 ডিগ্রি, তার মানে ইউর অ্যান্সার ইজ 60। এবার একটা লজিকের প্রশ্ন দিই তো। কোনো বৃত্তের, আমি কিন্তু অন্তঃচাপ অধিচাপ বলছি না, কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণটা কি? কোনো বৃত্তের অধিচাপে, হ্যাঁ, অন্তর্লিখিত কোণ, ক সূক্ষ্ম কোণ, আর খ হচ্ছে স্থূলকোণ। বেশি অপশন দিব না, স্থূলকোণ, ঠিক আছে। সূক্ষ্মকোণ আর স্থূলকোণ। অন্তর্লিখিত কোণটা কি হবে দেখি, এটা একটু কমেন্টে জানান তো, বুঝাই দেই কেমনে হয়েছে। দেখেন এইদিকে একটা বৃত্ত অঙ্কন করি আমরা আগে, হ্যাঁ, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। একটা বৃত্ত অঙ্কন করলাম, তো বৃত্তের ধরেন যে চাপ নিলাম হচ্ছে এবি। এবি যখন চাপ নিয়েছি, ছোটোটা হচ্ছে উপচাপ, এই ছোটোটা হচ্ছে উপচাপ, আর বড়টা হচ্ছে কি অধিচাপ। এই বড় অংশটা হচ্ছে অধিচাপ, এই বড় অংশটা। তো বলছি কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, তার মানে অধিচাপের ভিতরে যদি কোনো কোণ হয় তাহলে এটা নিশ্চয়ই 90 ডিগ্রি থেকে কম হবে, লেস 90 ডিগ্রি থেকে অবভিয়াসলি কম হবে। 90 ডিগ্রি থেকে যদি কম হয় তাহলে এটা কী কোণ? সূক্ষ্মকোণ। আর যদি 90 ডিগ্রি থেকে বড় হইতো তাহলে এটা কী কোণ হতো? স্থূলকোণ হতো। তো অবভিয়াসলি এটা সূক্ষ্মকোণ। আই হোপ আপনারা বুঝতে পারছেন। অর্ধবৃত্তস্থ কোণ সমান কত? অর্ধবৃত্তস্থ কোণ সমান কত ডিগ্রি? এ হচ্ছে 90 ডিগ্রি, বি হচ্ছে 60 ডিগ্রি, আর সি হচ্ছে 70 ডিগ্রি। আর কিছু দিলাম না,
চাপ না, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে কয়টি স্পর্শক অঙ্কন করা যায়? অঙ্কন করা যায়, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে কয়টি স্পর্শক অঙ্কন করা যায়? হ্যাঁ, এটা একটা বৃত্ত আঁকলাম, হ্যাঁ এটা একটা বৃত্ত আঁকলাম, বহিস্থ একটা বিন্দু, ধরেন এদিক থেকে একটা বিন্দু নিলাম, একটা বিন্দু। তা আপনি যদি স্পর্শক অঙ্কন, স্পর্শক মানে কি বৃত্তের পাশ দিয়ে যাবে, এই একটা রেখা স্পর্শ করবে, এই একটা রেখা স্পর্শ, তাহলে কয়টা স্পর্শক? এদিকে একটা এদিকে একটা, তাহলে মিনিমাম 2টা স্পর্শক আঁকা যাবে। আর বেশি আসলে মিনিমাম না, ম্যাক্সিমামও 2টাই আঁকা যাবে, কারণ মিনিমাম একটা আঁকা, কারণ এখান থেকে তো স্পর্শক আঁকা যাবে না। তার মানে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে 2টি স্পর্শক অঙ্কন করা যায়। কয়টা? 2টা। ঠিক আছে, এটা বহিস্থ বলছি। বৃত্তস্থ সমান্তরিক একটি কি? বৃত্তস্থ সমান্তরিক একটি, অপশান এ রম্বস, অপশান বি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র, আর বেশি অপশন দিব না, আয়তক্ষেত্র। ওকে, যদি কোনো বৃত্ত অঙ্কন করি, সামান্তরিক হচ্ছে কি দেখেন, যদি কোনো বৃত্ত সামান্তরিক হচ্ছে যে এরকম বাঁকা হইলে, অর্থাৎ আয়তক্ষেত্রকে যদি ধাক্কা মারে কেউ, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র যেখানে এ বাহু সমান হবে, এ বাহু সমান হবে। যদি আয়তক্ষেত্রকে কেউ ধাক্কা দেয়, তাহলে যদি বাঁকা হয় তাহলে সে হয় সামান্তরিক। আচ্ছা, এরকম সামান্তরিক হলে বৃত্তের এই 2টা পাশ যোগ করা যায় না, মানে সামান্তরিক স্পর্শ হবে না। কিন্তু আয়তক্ষেত্র হলে বৃত্তের ভিতরে সেটা আসলে স্পর্শ করে। হ্যাঁ, আয়তক্ষেত্রের ভিতরে বৃত্ত আঁকা যায়। তো সুতরাং অ্যান্সার হবে আয়তক্ষেত্র। ঠিক আছে, সামান্তরিকের ভিতরে এই ঘটনা ঘটে না। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় কত? আচ্ছা, আরেকটা প্রশ্ন উত্তর দেই। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সমষ্টি কত? বৃত্তস্থ চতুর্ভুজের, চতুর্ভুজ কয়টা হয়? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সমষ্টি কত? বিপরীত কোণদ্বয় সমষ্টি কত? সমষ্টি কত? অপশান এ হচ্ছে 90, অপশান বি হচ্ছে 60, অপশান সি হচ্ছে 180, আর অপশান ডি হচ্ছে 360। এটা অ্যান্সার কত হবে দেখি। বিপরীত কোণ বলতে আমরা কি বুঝি? বিপরীত কোণ বলতে আমরা বুঝি যে এই কোণ এগেনিস্টে হচ্ছে এই কোণ। আবার হচ্ছে চতুর্ভুজ, আয়তক্ষেত্র কিন্তু একটা চতুর্ভুজ, ঠিক আছে, 4টা বাহু দ্বারা সীমান্ত ক্ষেত্রকে কী বলে? চতুর্ভুজ। আবার এই কোণের বিপরীতে কী কোণ আছে? এই কোণ। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, একটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আরেকটাও 90 ডিগ্রি। তো 90 + 90, 90 + 90, তখন এটা কত হয়? 180। যদি বলি চতুর্ভুজ এ বি সি ডি এ এ কোণ যোগ বি কোণ যোগ ডি কোণ। আচ্ছা, বি কোণ যোগ ডি কোণ, ডি কোণ সমান 180 ডিগ্রি, আর সি কোণ সমান হচ্ছে 85 ডিগ্রি। সি কোণ সমান হচ্ছে 85 ডিগ্রি। তাহলে এ কোণ সমান কত? হলে এ কোণ সমান কত? এ কোণ ইকুয়াল কত? তাহলে এটা একটু জানাই দেন, বি আর ডি। আচ্ছা, আমি এটা নামকরণ করে দিই, চিত্র আছে এ বি সি ডি। ওকে, তাহলে আপনি এটা জাস্ট ধরেন যে চিত্রটা এরকম হবে না, কোণ যেহেতু বড় ছোট আছে তাহলে চিত্র ডিফারেন্ট হবে। বলেন তো, এখানে একটা চতুর্ভুজের এ বি সি ডি চতুর্ভুজ, যেটার বি কোণ বা ডি কোণ সমান 180 ডিগ্রি। আচ্ছা, আমরা একটু প্রুফ করে দেখাই। দেখেন, বলছে বি আর ডি, তার মানে বি এবং ডি দুইটা মিলে হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মানে আমি ধরতেই পারি একটা 90 ডিগ্রি অ্যাভারেজ, সাপোজ 180 ডিগ্রি। তাহলে আর এটা কত ডিগ্রি? 85 ডিগ্রি। তাহলে আমি কি বললাম? দুইটা কোনো সমষ্টি 180 ডিগ্রি হতে হবে। তার মানে একটা যদি 180 হয়, একটা যদি 85 হয়, তাহলে 5 আর হচ্ছে 9, 95। তার মানে অপোজিট যেটা আছে এটা হচ্ছে 95। 95 আর 85 যোগ করলে কত হবে? ধরেন যে এটা 95 আর এটা 85 যোগ করলে কত হবে? 180। সো দুইটা কোনো সমষ্টি 180 ডিগ্রি, এটা আমাকে মাথায় রাখলে তাহলে অবশ্যই এটা 95 ডিগ্রি। বিষয়টা বুঝতে কি অসুবিধা হচ্ছে? আচ্ছা, চিত্রটা আমরা আঁকতেছি, আগে লিখি। চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ত্রিভুজ এ বি সি সমবাহু।
ত্রিভুজ এবিসি সমবাহু এওবি, এওবি এর মান কত? এর মান কত আছে? ওকে আমরা চিত্রটা আঁকি। ও কেন্দ্র বিশিষ্ট ত্রিভুজ, ত্রিভুজটা ছিল এরকম এবিসি। ওকে, হ্যাঁ, তো এটার অ্যান্সারটা একটু কমেন্ট করেন তো দেখি। দেখেন, যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি মানে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটা হচ্ছে লজিক। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখন এটা ত্রিভুজটাকে কেন্দ্র করে আমি একটা বৃত্ত আঁকছি। এখানে বৃত্তটা কোনো ইম্পর্টেন্ট বিষয়ই না, বৃত্তের কোনো কাজ নাই, কাজটা হচ্ছে ত্রিভুজের। এখন প্রশ্নকর্তা কিন্তু আপনাকে কীভাবে ঘুরে দেখেন, প্রশ্নকর্তা কিন্তু বলে দিছে সমবাহু ত্রিভুজ। তা আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণই সমান। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কি সমান? তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণ সমান, এটা ফিক্সড, আজীবন মনে রাখেন। যদি কোথাও সমবাহু ত্রিভুজ থাকে তাহলে প্রত্যেক কোণের পরিমাণ 180 ডিগ্রি হবে। আবার আপনি 180কে 3 দিয়ে ভাগ দেন, 180কে আপনি 3 দিয়ে ভাগ দেন, তাহলেও 60 ডিগ্রি হবে। কিন্তু এটা মাথায় রাখবেন, সমবাহু ত্রিভুজ বললেই আনসার 60 ডিগ্রি, কোনো কিছু বোঝার দরকার নেই। সমবাহু ত্রিভুজ বললেই কোণের পরিমাণ 180 ডিগ্রি, এটা চিরন্তন সত্য ধরে রাখেন। সমবাহু ত্রিভুজ হইলেই কোণ 180 ডিগ্রি হবে, সেটা যেভাবেই বলুক। সমবাহু ত্রিভুজটা ত্রিভুজের মধ্যে থাক, যেখানেই থাক, ইশতিয়াক মানে ওবি আকরাম 180, ওয়াহিদা 90, তারপর হচ্ছে মাহবুব ইসলাম 180, ইশতিয়াক মানে ওবি হোয়াট, আচ্ছা ওকে ফাইন। সমবাহু বললেই সেটা কত হবে? 90 ডিগ্রি। তো বলছে যে এ ও বি, খেয়াল করেন একটু ভালো করে দেখেন, এ ও বি সমান কত ডিগ্রি? তো বেসিকলি আমার যদি এটা যদি আমার এ ও বি মানে 60 ডিগ্রি হয়, তাহলে যে কোনো কোণ, ধরেন যে এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, ঠিক আছে? সমবাহু ত্রিভুজ বলছে, তা আমাকে বলছে এ ও বি, তার মানে এ ও বি, এই দেখেন এ ও বি, দেখছেন? আচ্ছা বলেন তো, এই চাপ, এটা একটা চাপ হইলো, এটা একটা চাপ হয়েছে না? এখান থেকে এখানে একই চাপের উপর, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তা আপনার বৃত্তস্থ কোণ যদি 60 ডিগ্রি হয়, কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ, তাহলে কেন্দ্রস্থ কোণ কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। তার মানে এ ও বির পরিমাণ কত? 120। প্রশ্নটা কি বোঝা গেছে? সিরিয়াসলি গ্রুপে থাকবেন, তারা হচ্ছে গ্রুপের মেম্বারদেরকে মেনশন দিবেন, পরিচিতদেরকে জানাই দিবেন। এটা সম্পূর্ণ ফ্রি ক্লাস, তবে ফ্রি না, আপনারা আমার জন্য দোয়া করবেন, এটা হচ্ছে আপনাদের কাজ। আর হচ্ছে গ্রুপের মেম্বারদেরকে অ্যাড করবেন। সো আই হোপ আপনারা হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করবেন। আর যদি কেউ মনে করেন যে আপনি এখান থেকে আমার গ্রুপ থেকে ক্লাস নিতে আগ্রহী, তাইলে হচ্ছে আপনি জাস্ট আমার সাথে ইনবক্সে কথা বলেন, আমি আপনাকে ক্লাস নেওয়ার ব্যবস্থা করে দিব। আর যারা হ্যান্ড নোট শেয়ার করতে চান, প্লিজ হ্যান্ড নোট শেয়ার করবেন। গ্রুপটা আসলে কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি করা না, আমার এখানে বাণিজ্যিক কোনো পারপাস নেই। কেউ যদি ক্লাস করাইতে চান, ক্লাস করাইতে পারবেন। কেউ যদি গ্রুপ শেয়ার করতে চান, শেয়ার করতে পারবেন। এটা একটা ওপেন ফিল্ড করে দেবো আমি ইনশাল্লাহ। হ্যাঁ, এটা ওপেন ফিল্ড সবার জন্য থাকবে ইনশাল্লাহ। তো আজকের জন্য আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে দেখা হবে পরবর্তী উইকে। অবভিয়াসলি পরবর্তী উইক থেকে আমরা পরীক্ষা দিব, ওই মেন্টালিটি নিয়ে ক্লাস করবো ইনশাল্লাহ। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর আমার জন্য একটু দোয়া করবেন, আর গ্রুপটা বড় করার চেষ্টা করবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আর আপনারা নিজের নোট না হলেও আশেপাশে নোট পাই না, সেই নোটগুলো শেয়ার করবো। হ্যাঁ, নোট শেয়ার করে এখানে জমা রেখে দেবো। আমি এখানে কিছু হ্যাশট্যাগ দিছি, প্রত্যেকটা নোটের জন্য একটা হ্যাশট্যাগ আছে, শুরুতে হ্যাশট্যাগ পাবেন। আপনি যদি বাংলার নোট শেয়ার করেন তাহলে হ্যাশট্যাগ বাংলা দ্বিতীয়, আপনি যদি গণিতের নোট শেয়ার করেন হ্যাশট্যাগ ম্যাথ, হ্যাশট্যাগ গণিত। আপনি যদি 9-10 ক্লাসে 9-10-এর কোনো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি শেয়ার করেন, হ্যাশট্যাগ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। ইংলিশের জন্য হলে হ্যাশট্যাগ ইংলিশ গ্রামার, অথবা হ্যাশট্যাগ ইংলিশ লিখলে হ্যাশট্যাগ দিয়ে আমি ফোল্ডার করে দেওয়া আছে। তো এগুলো একদম সবার উপরে থাকবে, হ্যাশট্যাগের নোটগুলো সবার উপরে আছে, তো হ্যাশট্যাগে সব পেয়ে যাবেন। আর লাইভ ক্লাসগুলো আপনি দেখবেন হ্যাশট্যাগ লাইভ লেখা আছে, হ্যাশট্যাগ লাইভ ক্লাস। এই হ্যাশট্যাগ লাইভ ক্লাসে ঢুকলেই আপনি সবগুলো লাইভ ক্লাস পেয়ে যাবেন, আপনাকে আর কষ্ট করে খুঁজতে হবে না। তো গ্রুপটা এভাবে তৈরি করা হয়েছে। আর যদি আপনার হিজিবিজি তথ্য হয় তাহলে হ্যাশট্যাগ কালেক্টেড লিখে দেবেন, হ্যাশট্যাগ কালেক্টেড বা হ্যাশট্যাগ সংগৃহীত, ওইখানে ফোল্ডারে ফোল্ডগুলো পাওয়া যাবে। তো হ্যাশট্যাগ ফোল্ডারে আপনি সবগুলো পাবেন। আমি আবারও বলতেছি, কেউ যদি ক্লাস নিতে আগ্রহী অবশ্যই কন্ট্যাক্ট করবেন, তাকে ক্লাস নিতে দেবে, কারণ এটা একটা ওপেন গ্রুপ করে দেবো আমি। এইটা হচ্ছে জাস্ট হেল্প ফর ইচ আদার, আমরা যেটা নিজে জানি সেটা আরেকজনকে শেয়ার করব। এই গ্রুপটা বা আমি কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে গ্রুপটা চালাবো না, কোনো বাণিজ্যিক উদ্দেশ্য এখানে থাকবে না। সো ফ্র্যাঙ্কলি শেয়ার করতে পারেন, আর সবাই যেটা জানি যে যার মতো করে শেয়ার করতে পারে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ। কালকে থেকে আমাদের যে 140 দিনের প্ল্যানটা চলতেছে, 2 সপ্তাহ শেষ, 3য় সপ্তাহ শুরু হবে। তো আসসালামু আলাইকুম।